আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম খান, এফটি রেবিট্রির একজন স্বত্বাধিকারী। তা আজকে আপনাদের মাঝে আমি খরগোশের মাইটস নিয়ে কিছু আলোচনা করব। মাইটসটা কেন হয়, কিসের জন্য হয়, এবং মাইটসের উৎপত্তি কোথায়, তারপর কিভাবে আমরা এটা ট্রিটমেন্ট করব, কিভাবে তার ইঞ্জেকশনটা দিব, এগুলো ইঞ্জেকশন দেওয়ার পরবর্তীতে আমরা কি কি ধরনের ট্রিটমেন্টে যাব, তাকে আফটার অল প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসাটাকে যেন দীর্ঘমেয়াদী না করে এবং তাকে যেন সুস্থ রাখা যায় সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আরো যে পদক্ষেপগুলো নিতে হয় ওই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব সকলের সাথে। আর যাদের আমাদের এই আলোচনা ভালো লাগবে, মনে হবে যে আপনার জন্য এই ইনফরমেশনগুলো সঠিক কাজে লাগছে, কাজে লাগার মতো, তাহলে আপনি আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আপনার কোনো পরামর্শ থাকে আমাদের জন্য, অবশ্যই আপনি আমাদের জন্য এটা দিবেন। আমি একটা কথা বলে নেই যে আমি প্রফেশনালি ডাক্তার না। হ্যাঁ, যেহেতু আমি প্রফেশনাল ডাক্তার না এবং আমি আমার ভেটের পরামর্শ নিয়ে এবং আমি আমার খামার করার অভিজ্ঞতার কারণে, খামারের কারণে আমার যে যে অভিজ্ঞতাগুলো হয়েছে এই রোগটার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আসি মাইটস কি জিনিস। মাইটসটা এক ধরনের পরজীবী। হ্যাঁ, এটা ছোঁয়াচে। যেহেতু এটা এক ধরনের পরজীবী ছোঁয়াচে, আহ, সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে এটা আসতে পারে। এটা বায়বীয়ের মাধ্যমে আসতে পারে। এই পরজীবীটা সরাসরি কখনো এই রেবিটের মধ্যে ছিল না। রেবিটের একটা হিস্ট্রি আছে, ওই হিস্ট্রির মধ্যেই এই পরজীবীর বিষয়টা আসছে। অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে এই পরজীবীর মানে এই হিস্ট্রিটা নিয়ে আলোচনা করব। আজকে আসি আসলে মাইটসটা কেন হয়। মাইটসটা প্রথমত হচ্ছে বাহিরের খরগোশের কারণে হচ্ছে। বাইরে থেকে আমরা যখন খরগোশ নিয়ে আসি আমরা আসলে জানি না খরগোশটা কি আমাদের কাছে ও সুস্থ ছিল কি ছিল না। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ও সুস্থ, সুন্দর, স্বাভাবিক, কিন্তু তার সাথে কোনো পরজীবী আছে কিনা সেটা আমরা সাধারণত জানি না। সেক্ষেত্রে আনার পর আমাদের কিছু কোয়ারেন্টাইন সিস্টেম করতে হয়, ওইটার কারণে মাইসটা ছড়ায়। আর একটা হলো খাঁচার মধ্যে আমরা যখন খাবার দিই, খাবারটা অতিরিক্ত মাত্রায় দিলে, তাদের প্রয়োজনের বেশি থাকলে ওই খাবারের মধ্যে ওরা পটি করে। পটির কারণে ওদের কাছে এই ধীরে ধীরে অপরিষ্কার থাকার কারণে এই মাইটসটা হয়ে যায়। এখন মাইটসটা আসলে খরগোশের কোথায় কোথায় হয়? মাইটসটা খরগোশের সাধারণত 3-4টা জায়গার মধ্যে হয়। বিশেষ করে হয় কানের মধ্যে, নাকের মধ্যে হয়, মুখের এই পাশে মাইটস হয়, তারপরে নখের মধ্যে হয়, পায়ের হাতে পায়ের থাবার মধ্যে হয়, ওদের যে মানে পায়খানার রাস্তা যেটা ওইখানে হয়, ওদের জননেন্দ্রিয় যে জায়গায় ওইখানে হয়। আবার কিছু মাইটস আছে পুরো শরীরে হয়, পুরো স্কিনে। এটা এক ধরনের একটা পরজীবী স্কিন ডিজিজ। এটা চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা তো এত সময় জানলাম যে এটার প্রবলেমগুলো কিভাবে হয়। এখন হলো এটার চিকিৎসা। কারণ চিকিৎসার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে কি করি, যখন আমার চোখে ধরা পড়ে, মনে করেন আমার এই খামারে একটা খরগোশের হঠাৎ করে মাইটস একটু ধরা পড়লো সামান্য পরিমাণে, প্রাথমিক পর্যায়ে আমরা এই ধরনের এক ধরনের ক্রিম ইউজ করি, যেগুলো হইতে পারে লোরিক্স, এটা আছে পারমিন, এই যে পারমিন, হ্যাঁ, এটা আছে পারমিন। তো এই টাইপের অনেকগুলো আছে যেগুলো আমাদের হিউম্যানের ওষুধের দোকানে পাওয়া যায়, যেটা আমাদের স্কিন ডিজিজের জন্য আমরা ইউজ করি। প্রাথমিক পর্যায়টা ইউজ করা যায়। প্রাথমিক পর্যায়ে আমরা এটা ইউজ করতে পারি। যখন দেখা গেল মাইটসটা আমাদের সেকেন্ড পর্যায়ে চলে গেছে, সেকেন্ড পর্যায়ে চলে গেলে আমরা কিছু ড্রপ জাতীয় ইউজ করতে পারি, যে আইভারমেকটিন ইউজ করতে পারি। যেমন এটা একটা ড্রপ জাতীয় এমেকটিন প্লাস। হ্যাঁ, আবার এমেকটিন প্লাস আমি এটা ইউজ করি। তারপরে আমি এটাও ইউজ করি, বার বারকিল বারকিল ভেট। হ্যাঁ, এটাও এসকেএফ এর একটা, এটাও ভালো কাজ করে। এগুলো সবগুলো ড্রপ জাতীয়, ড্রপ হিসাবে ইউজ করা যায়। আরেকটা ওষুধ প্রাথমিক পর্যায়ে আমরা যেটা ইউজ করি, সেটা হলো, বিশেষ করে আমি আমার খামারের জন্য যেটা ইউজ করি, সেটা আপনার হতে পারে এসিমিক 1+ ওরাল সলিউশন। হ্যাঁ, এটা বহির্পরজীবীর জন্য কাজ করে, এটাকে আমরা স্প্রে হিসাবে ইউজ করি। দেখতে পাচ্ছেন কিনা, এটা একমির একটি ওষুধ। এটা পাখির ক্ষেত্রেও আমরা ইউজ করি, বিশেষ করে পাখিতে আমরা স্প্রে করি যখন,
ঠিক তেমনি আমরা এটাকে স্প্রে করে দিই, খাঁচাতে স্প্রে করি, যেই খাঁচাটার মধ্যে আমরা দেখি যে পাওয়া গেছে একদম ফার্স্ট স্টেজে, তখন আমরা এটাকে ইউজ করি। হ্যাঁ, এখানে নিয়ম আছে কত লিটারের সাথে কত লিটারে মিশাবেন এবং ওই পানিটা কতক্ষণ ব্যবহার করবেন। এবং এটার একটা পজিটিভ সলিউশন হলো যে এটা যদি খেয়ে ফেলে আপনার রেবিটের কোনো প্রবলেম হবে না, হয় না। এটা আমি আমার খামারে আমি অ্যাপ্লাই করছি, অন্যরা কি করছে আমি জানি না, এটা আমি আমার খামারে অ্যাপ্লাই করছি। তারপরে আসি আমরা ইনজেকশন আইটেমগুলোর মধ্যে যাই। ইনজেকশন আইটেমের মধ্যে বার্মিসিন প্লাস আছে, এমেকটিন প্লাস আছে, দেখেন একমির এমেকটিন প্লাস, এটাকে আমরা ইউজ করি, এটা আমরা ব্যবহার করি। এটা ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে, যেমন আপনার খরগোশের বয়স কত, আপনার খরগোশের ওজন কতটুক, ওইটার উপরে বেস করে আমরা একটা মেনটেন করি। সাধারণত এক থেকে 1.5 কেজি ওজনের হইলে তখন আমরা 0.3 গ্রোথের অনুসারে 0.3 থেকে 0.5 পর্যন্ত আমরা আইভারমেকটিনটা ইউজ করে থাকি। এখন আইভারমেকটিনটা আমি একটু বোঝানোর স্বার্থে বলতেছি যে একটা 3 সিসি, আমার এই কালো দাগটা দেখেন, কালো দাগটা কোথায় আসছে, এই যে 0.5 দেখেন, 0.5 এর উপরে আছে। আমি মনে করেন যে 0.5 আমি মেডিসিন নিলাম, নেওয়ার পরে আর এই মেডিসিনটা অত্যাধিক মাত্রার গরম থাকে, হিট থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু, এই দ্রবণটা আবার খুব গাঢ়ও থাকে, এটাকে একটু হালকা করার জন্য আমরা সমপরিমাণ একটু পানি নিয়ে নিব, ডিস্টিল ওয়াটার। হ্যাঁ, পানি বলতে ফ্রেশ এবং ডিস্টিল ওয়াটার নিব। এই ডিস্টিল ওয়াটারটা নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ডায়ালাইজ করব এই পজিশনে, অথবা এইভাবে ডায়ালাইজ করার পরে এটার মধ্যে কিছু বাবল হবে, বাবলটা আমি ফেলে দিব, ফেলে দেওয়ার পরে আমি এটাকে পুশ করব, ইনজেকশন করব। তো ইনজেকশনটা কোথায় করব সেটা আমি দেখা দিচ্ছি। এখন এই চিকিৎসাটার পাশাপাশি আমাদের কিছু সম্পূরক চিকিৎসা আমাদের করে নিতে হয়। সম্পূরক চিকিৎসাটা হলো এইটা যখন হয় তখন ওদের শরীরে কিছু র্যাশ হয়, র্যাশ হলে এটা চুলকানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ইউজ করি, যে ওষুধগুলো হলো, তাদের গায়ে কিছু র্যাশ হয়। এখন র্যাশের কারণে ওরা কিন্তু স্লোডিং করতে থাকে, যার কারণে এই ভাইরাসটা বেশি ছড়ায়। তার সামান্য একটু মনে করেন কানে হয়েছে, কানে র্যাশ হচ্ছে, কান চুলকানোর চেষ্টা করতেছে, তারপরে এটা আরো শরীরে ছড়ায়। সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে কোনো একটা, যেমন আমি একটা পার্সোনালি ইউজ করি যেটা আমার খামারের জন্য, সেটা হচ্ছে নিরাবেট। তো ব্যাপারটা হলো আমরা যখন প্রথমবার তাকে ডোজটা দিই, ইঞ্জেকশনটা দিই, ওই ইঞ্জেকশনটা হচ্ছে কি, এই নিরাবেটটা প্রথমে তার মাসেলে আমরা দিয়ে দিই। মাসেলে দিলে 10 মিনিট 15 মিনিট পরে যখন আমরা দিই, এইটা তার শরীরে জ্বালা পড়াটা কমাই দিবে। আমরা যখন এই আইভারমেকটিনটা পুশ করব, তার বডিতে হিট হবে, জ্বালা পড়া হবে, এবং এই অ্যান্টিহিস্টামিনটা ইউজ করলে তার যে চুলকানির যেই বিষয়টা থাকে ওইটা আর থাকবে না, এটা কমে যাবে, এটা শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, আইভারমেকটিন পুশ করার আগে আমরা যে কোনো কোম্পানির একটা অ্যান্টিহিস্টামিন ইউজ করব। এই অ্যান্টিহিস্টামিনটার 10 থেকে 15 মিনিট পরে আমরা একটা আইভারমেকটিন ইউজ করব। এই রেবিটটা একটা সুস্থ রেবিট, আমি জাস্ট বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে আপনাদেরকে বলতেছি। যেমন ওর এই যে পায়ের নখের মধ্যে, হ্যাঁ, পায়ের নখগুলোর মধ্যে হবে, এই কানের মধ্যে হয়, কানের এখানে হয়, কানের ভিতরে একটা তেল চিটচিটে ভাব জমে, সেটাকে আমরা সুতি কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নিই, ভিজা সুতি কাপড় দিয়ে, হালকা ভিজা। তারপরে নাকের এখানে হয়। তো অনেকে করেন কি, আইভারমেকটিনটা ইনজেকশনটা পুশ করার সময় অনেকে এই জায়গাটার মধ্যে পুশ করেন, এই পিঠের এই জায়গায় পুশ করে, যে চামড়ার নিচে পুশ করতে বলা হয়েছে তাহলে এখানে করি, অথবা এখানে করেন। হ্যাঁ, এই দুইটা জায়গায় যখন করেন অথবা আশেপাশে যখন কোথাও করা হয়, এই আইভারমেকটিনটা থাকে অতিরিক্ত গরম থাকে। এই আইভারমেকটিনটা যখন আপনি এখানে পুশ করেন, তখন সে তার চামড়া এবং মাসেলের লেয়ারের মাঝখানে যে চর্বির যে পাতলা একটা আবরণ থাকে, ওইটা তখন সে বার্ন হয়ে যায়, পুড়ে এটা পচতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আইভারমেকটিনটা পুশ করতে হবে, সাধারণত আমরা এইভাবে ঘাড়ে ধরবো, এই ঘাড়ে, শরীরের অন্যান্য জায়গার চামড়া থেকে এই ঘাড়ের এই চামড়াটা খুব সফট, এই পজিশনে ধরে, জাস্ট আমরা এই পজিশনে ধরে
ইঞ্জেকশনটা পুশ করে দিব, শুধুমাত্র জাস্ট চামড়ার মধ্যে আমরা একটু দিব ইঞ্জেকশনটা, ধরলাম, ধরে জাস্ট চামড়ার মধ্যে একটু দিব, যেন আমার নিডেলটা চলে যায়। আর এখানে 3cc যে নিডেল, এই নিডেল কিন্তু ওরে প্রয়োগ করা যাবে না ওদেরকে। সেই ক্ষেত্রে এই নিডেলের মধ্যে একটা বেবি নিডেল আমার কাছে এই মুহূর্তে সংগ্রহে নাই, তাহলে আপনাকে দেখাইতাম। একটা বেবি নিডেল ইউজ করতে হবে আর কি। বেবি নিডেলটা ইউজ হইলে তাহলে ওদের জন্য আরো সহজ হবে। বেবি নিডেলটা আরো ছোট থাকে, ওদের চামড়াতে সহজে যায় এবং ওরা ব্যথা পায় না। আচ্ছা, এখন আপনাদের জন্য কিছু প্রো টিপস নিয়ে আসি। প্রো টিপস বলার অর্থ হলো যে আসলে আমি তো এখন আপনাদের কাছে সকলগুলো ইনফরমেশন দিলাম, আপনি কিভাবে আপনার অবস্থান থেকে এই ট্রিটমেন্টগুলো করতে পারেন, এই ট্রিটমেন্টগুলো করার জন্য কোন কোন মেডিসিনগুলো আপনি ইউজ করতে পারেন, আপনাদের সামনে উপস্থাপন করলাম। তা আসলে আপনি যেই কোনো আইভারমেকটিন অথবা এই ধরনের ক্রিম আপনি ইউজ করতে পারেন, অ্যান্টি ফাঙ্গাল যেই ক্রিমগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। এখন আসি যে আমরা আসলে ইনজেকশনটা কখন করতে পারবো। অতিরিক্ত গরমের সময় ইনজেকশনটা করা যাবে না। ইনজেকশনটা করলে বিশেষ করে সন্ধ্যার দিকে অথবা রাতে যখন একদম আবহাওয়া শিথিল থাকবে, ও যখন ইনজেকশনটা নেবে ওর শরীর এভাবেই গরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে দিনের বেলা জেনারেল টেম্পারেচার বেশি থাকে, রাতে টেম্পারেচার কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনজেকশনটা সাধারণত রাতে করব। সেকেন্ড অপশন হলো যখনই আমার চোখে ধরা পড়বে যে আমার একটা রেবিটের, আমার খামারের একটা রেবিটের মাইটস আক্রান্ত হয়েছে, আমি খুব দ্রুত ভিত্তিতে এটাকে ওই কেস থেকে সরানোর পরে এটার একটা সেফ জোনে নিয়ে যাব, আমি আমার মেডিকেল কেজে নিয়ে যাব। থার্ড অপশন হলো এই ইনজেকশনটা করার পর ওদের খাবারের রুচি চলে যায়, ওদের লিভার ফাংশনের কার্যক্ষমতা কমে যায়, কারণ এটা এক রকমের বিষ। আমি এক ধরনের বিষ দিয়ে কিন্তু আমার ভাইরাস সেটাকে রিকভারি দূর করার চেষ্টা করতেছি। তখন ওই অবস্থায় আমার খরগোশটা দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার অ্যাক্টিভিটিস কমাই দেয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ইনফরমেশন পাইছি, অনেকের কাছে দেখছিও যে ইনজেকশন করার পরে 2-3 দিনের মধ্যে রেবিটটা মারা যাচ্ছে। আমরা বলি যে আসলে ডোজ ওভার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে মেনটেন করতে পারতেছি না। আমাদের এই খরগোশটা তখন মারা যায়, অসুস্থ হয়। বিশেষ মারা যাওয়ার কারণটা হলো ওর লিভার ফাংশনের কার্যক্ষমতা কমে যায়, খাবারের রুচি কমে যায়। তো সেই ক্ষেত্রে যেদিন আমরা আজকে রাতে আমি আইভারমেকটিন ওকে পুশ করার পর একদিন পর থেকে, মানে রাতে আমি পুশ করছি, সকালে আমি জিঙ্ক দিব। আদারওয়াইজ জিঙ্ক বলতে নর্মাল জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটা, এটা জিঙ্ক দিব, অথবা যে কোনো একটা মাল্টিভিটামিন দিব। আর সবচেয়ে বেস্ট হয় জিঙ্ক দেওয়ার আগে আমরা 3 দিন তাকে যদি আমরা লিভার টনিকটা ইউজ করি, তখন তার লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়। লিভারের কার্যক্ষমতা বেড়ে গেলে ওর খাবারের রুচিটা ঠিক থাকে। এখন আইভারমেকটিন আমরা যে প্রথম দিন ইনজেকশনটা ইউজ করলাম, ইউজ করার পরবর্তীতে 7 দিনের মাথায়, আজকে 1 তারিখ, আমি কিন্তু 6 তারিখ রাতে আবার এটা দিয়ে দিব। 7 তারিখ রাতে আবার দিয়ে দিব। 7 দিন বলতে আইভারমেকটিনটা বডিতে 7 দিন স্টে করে, 7 দিন স্টে করার পরবর্তীতে 8ম দিনে সেটা ইনএক্টিভ হয়ে যায়, এই ইনজেকশনের এনার্জিটা ইনএক্টিভ হয়ে যায়। তখন যদি আপনার খরগোশের বডিতে যদি মাইটস বেশি থাকে, তখন এই মাইটসটা অতিরিক্ত মাত্রায় এটা তখন আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমরা বুস্টার ডোজ কমপ্লিট করলাম, কিন্তু আমার খরগোশের মাইটস ভালো হলো, আবার শুরু হয়ে গেল, সপ্তাহখানেক না যেতে আবার শুরু হয়ে যায়। তার কারণটা হলো আইভারমেকটিনটা 7 দিন পর্যন্ত কাজ করে, তাই আপনি 8ম দিনে যখন দিচ্ছেন তখন এটা আবার ফার্স্ট ডোজের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি 7ম দিনে ডোজটা দিবেন। ডোজটা দেওয়ার পর 2টা ডোজ দেওয়ার পরে তৃতীয় একটা বুস্টার ডোজ দিবেন। সেই বুস্টার ডোজটা দিবে 14 দিন পরে। প্রথমটা দেওয়ার 1 সপ্তাহ পরে দিবেন, ওইটা দ্বিতীয় ডোজটা দেওয়ার পরে বুস্টার ডোজ সেটা হচ্ছে 2 সপ্তাহ পরে, 14 দিন পরে আপনি দিবেন। কারো মতে আইভারমেকটিন ইনজেকশন একবার দেওয়ার পরে সেটাকে আমরা 14 দিন পরে, 21 দিন পরে দেওয়া হয়। তো সেটা আসলে ট্রিটমেন্ট আকারে না, সেটা হচ্ছে আপনার
ডিওয়ার্মিং এর ক্ষেত্রে আরো অন্যান্য ব্যাপারে দেই। যেমন আমি আমার খামারে জেনারেলি প্রতি 6 মাসে একবার সবাইকে দিই। ওদের আইভারমেকটিনের প্রয়োজন থাকুক আর না থাকুক, আমি এটা দিই। এটা দিলে তাদের বডিটা, অ্যান্টিবডিটা আবার গ্রো করে। যখন প্রাথমিক অবস্থায় আমাদের কাছে ধরা পড়ছে যে সামান্য পরিমাণে আমরা দেখতে পাইছি যে আমার রেবিটটার আক্রান্ত হয়েছে, তখন আমরা বায়োডিন দিয়ে ওই জায়গাটা মুছে দিব। কেউ কেউ নারিকেল তেল ইউজ করেন। এটা লোকালি যেটা হয়, এটা আসলে মেডিকেল টার্মের সাথে যায় না। তারপরেও আমি যেহেতু আজকে মেডিকেল টার্মের বিষয়ের সাথে কথা হচ্ছে, বিভিন্ন মেডিসিনগুলো আপনাদের সাথে আজকে প্রেজেন্ট করব, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বায়োডিন ইউজ করবেন। বায়োডিনটা যখন আপনি ধরেন কানের মধ্যে হলো, কানের যে জায়গাটা হলো ওই জায়গার ভিতরে একটা কটন দিয়ে বায়োডিনটা যেভাবে ডায়ালাইসিস করার প্রয়োজন পানির সাথে মিক্স করে ওইভাবে মিশানোর পরে আপনি তাকে ভিজাই দিবেন। ভিজাই দেওয়ার পরে মাইটসটা যে জায়গায় পরজীবীগুলো একসাথে আটকানো ছিল, জমছে, ওটা একটু ফুলে যাবে, নরম হবে, তখন আপনি ধরলে চলে আসবে, একটু টান দিলে চলে আসবে। আর অনেকে কি করেন যে এই জায়গাগুলোর মধ্যে আপনার জোরে জোরে টাইনে নিয়ে আসেন, প্রাণীটা খুব ব্যথা পায়, হুম, এবং সেখানে ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার পরে দেখা গেছে যে আরো বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে। তো টাইনা উঠাই দেওয়া প্রাণীটাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, যেহেতু এটা আমাদের শখের। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেই যে মেডিসিনের মাধ্যমে, যেই যে ট্রিটমেন্টের মাধ্যমে এবং একজন ভেটের সঠিক পরামর্শের মাধ্যমে যেভাবে এটা কষ্ট ছাড়া তার প্রবলেমটাকে রিকভারি করা যায়, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই মাইটসের ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে আমাদেরকে জানাবেন। আহ, কারো মাইটসের কোনো আক্রান্ত হয়ে গেছে, আপনারা চাইলে আমাদের ইনবক্সে, আমাদের খামারের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। যখনই যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত চেষ্টা করব আপনাকে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য, শুধু এই বিষয়ে না, আদার্স বিষয়গুলোর জন্য পরামর্শ দেওয়ার জন্য। তবে সবাই ভালো থাকবেন, আপনাদের প্রিয় পোষা প্রাণীগুলোর সাথে ভালো থাকবেন, আনন্দের সময় কাটান, দিন কাটান, ওদের প্রতি একটু যত্নশীল হন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।